আজ আমেরিকা বসে আমি অ্যাসিড ফস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর আগেও যারা আমার ভিডিওগুলো দেখেছেন আমি অ্যাসিড ফস নিয়ে আলোচনা করেছি। আজকে আমেরিকায় এসে আমি কিছু ওষুধ নিয়ে আলোচনা করব, যেই ওষুধগুলো আমার কাছে আমেরিকাতেও পাওয়া যাবে। আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনে, টেলিফোন নাম্বার পরে দেওয়া হবে। চলে আসি। আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাসিড ফস, অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি ফসফরাসকে যদি আমরা জানি, সেই ফসফরাসের মতো অ্যাসিড ফসও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এবং যাহা বহু কাজে ব্যবহার হয়ে থাকে। তাহলে চলে আসি, কি কি কাজে বা কি কি আমরা ব্যবহার করতে পারি। প্রথমেই যদি আমরা বলি সেটা স্নায়ুর উপরে, কিডনির উপরে এবং পুরুষ জননেন্দ্রিয়, অস্থি এবং চর্মের উপরে কাজ করে। তাইলে আমরা বুঝতে পারলাম এই 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 অঙ্গের উপরে এই ওষুধের কাজ সবচেয়ে বেশি এবং সেটা একটা অ্যান্টিসরিক গভীর ক্রিয়াশীল ওষুধ। সেই সুবাদেই এটার এই আলোচনা। যদি প্রথমেই আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারি ক্যালকেরিয়া কার্বের সঙ্গে তার একটা মিল আছে। ক্যালকেরিয়া কার্ব মোটা সোটা এবং এবং থলতলে পড়ে, কিন্তু তার উল্টোটা হচ্ছে অ্যাসিড ফস। অ্যাসিড ফস হচ্ছে হালকা পাতলা গঠন এবং তাড়াতাড়ি লম্বা হয়, আমার যেটা সহজে বলি ঢ্যাঙ্গা হয়ে যাওয়া, অর্থাৎ ছিপছিপে লম্বা, শরীরটা খুব বাড়তি থাকে। এই দুইটা জিনিস লক্ষ্য করে মনে রাখতে পারলেই আমরা অ্যাসিড ফসকে মনে রাখতে পারবো। চলে আসি খুব লক্ষণগুলো কী কী, কারণ আমাদের লক্ষণ ভিত্তিতে ওষুধগুলো প্রয়োগ করা উচিত। লক্ষণগুলো জানা থাকলেই আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি। সেই হিসাবে আমি 10টা লক্ষণের কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং মনে রাখবেন ওষুধ প্রয়োগে যেটা যেন আপনাদের ব্যর্থতা না হয় লক্ষণ ভেদে। চলে আসি মানসিক ক্লান্তি, পরে শারীরিক ক্লান্তি। অর্থাৎ কোনো রোগ যদি প্রথমে মানসিক হয়ে যায়, কষ্ট হয়ে যায় অথবা ক্লান্তি আসে, তারপরে শরীরের ক্লান্তি আসে। এই কথাটা মনে রাখার প্রয়োজন। এরকম ওষুধ অনেকেই আছে। আমরা যদি উদাহরণ দিয়ে বলি তাহলে মিউরিক অ্যাসিড ঠিক তার উল্টো, অর্থাৎ শরীর আগে ক্লান্তি হয়, পরে মানসিক কষ্ট হয়। আর অ্যাসিড ফসে মানসিক কষ্ট আগে এবং শারীরিক কষ্ট পরে। তাইলে বুঝতে পাচ্ছেন যে এই দুইটা ওষুধের মধ্যে আমরা পার্থক্য মনে রাখলেই আমরা ওষুধগুলো প্রয়োগ করতে আমাদের সুবিধা হবে। তারপরে অবসাদগ্রস্ততা এবং বোধ শক্তির অভাব, দুধের মতো সাদা ও মল মূত্র, অর্থাৎ মূত্রও দুধের মতন এবং পায়খানাও দুধের মতন। এই যে লক্ষণটা, এই লক্ষণটার উপরে ভিত্তি করে আপনি অনেক সময় আমরা ওষুধ প্রয়োগ করতে পারি, কারণ এক একটা মূল লক্ষণ মনে রাখলেই ওষুধগুলো সহজে মনে রাখা যায়। তাহলে এই কথাটা মনে রাখবেন, দুর্বলতা সহ যদি প্রস্রাব দুধের মতো অথবা পায়খানা দুধের মতো হয়, তাহলে আমরা কখনো প্রয়োগ করতে ভুল করব না। তারপরে মুখের সমস্যা, রাত্রে নিদ্রাহীনতা, ঘুমের সমস্যা, অর্থাৎ নিদ্রা হয় না, রাত্রে ঘুম হয় না, দিনে নিদ্রাহীনতা, এই যে সমস্যা, এই সমস্যা থাকলেই আমরা এই ওষুধ দিতে পারি। তারপরে পেটের সমস্যা, যে কোনো পেটের সমস্যাতে আমরা প্রয়োগ করতে পারি সচরাচর। ডায়রিয়া, চুলের সমস্যা, নিউরোপ্যাথিক্যাল পেইন, অর্থাৎ স্নায়বিক যদি ব্যথা হয় পেশিতে, তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারি। তৃষ্ণা, এটা অতিরিক্ত তৃষ্ণা, অর্থাৎ পানির তৃষ্ণা খুব বেশি থাকে। পালসের পরিবর্তন, পালসের উঠানামা হয় এবং বেশি হয়। তারপরে 9 নম্বর হচ্ছে গৃহকাতরতা, অর্থাৎ বাড়ির দিকে তার মন থাকে। কেউ যদি বিদেশে যায় সে আর বেশি দিন থাকতে পারে না, বাড়িতে চলে আসতে ইচ্ছে করে। এই জন্যই আমরা বলবো, অথবা ঘরের বাইরে কোথাও বেড়াতে গেলে সে তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করে, গৃহকাতরতা সেটা যদি কোনো কিছু থাকে। আর জ্বরের সমস্যাতে আমরা সেটা প্রয়োগ করতে পারি। তাইলে আমরা বুঝতেই পারলাম এই অ্যাসিড ফসটা আমরা কি লক্ষণ ভেদে আমরা প্রয়োগ করতে পারি। তারপরে আমরা যদি তুলনামূলক আলোচনা করি, অ্যাসিড প্রসঙ্গে প্রথমে আমরা তুলনা করতে পারি কোডোফাইলামের। অর্থাৎ দেখুন, কোডোফাইলামে সাদা মলও নাই আর সাদা প্রস্রাবও নাই। এই পার্থক্যটা মনে রাখলেই আমরা
কোডোফাইলামের সঙ্গে অ্যাসিড পসের পার্থক্য বুঝতে পারি। তারপরে দুর্বলতা এবং দুর্বলতা দুটোটাতেই আছে, কিন্তু দুর্গন্ধ সবচেয়ে বেশি। আর সচরাচর অ্যাসিড পসের পাতলা পায়খানা হওয়ার পরেও, দাস্ত হওয়ার পরেও শরীর কাহিল হয়ে পড়ে না, দুর্বলতাটা খুবই কম। কিন্তু কোডোফাইলিন বা অন্য কোনো মেডিসিনের দুর্বলতা, অন্য কোনো মেডিসিনের লক্ষণের দুর্বলতা খুব বেশি হয়, বিশেষ করে কোডোফাইলিন অথবা চায়না এসব ক্ষেত্রে। মুখ চোখ বসে যায় এবং অচেতন হয়ে যায় এবং এবং ব্যথা নেই, কোনোটাতেই পেট ব্যথা অথবা পায়খানা রাস্তা ব্যথা করে না। তাহলে এই পার্থক্যটা আমরা মনে রাখলেই আমরা কোডোফাইলিনের সঙ্গে তুলনা করতে পারি। তারপরে যে জিনিসগুলো আসে, যেটা আমরা সচরাচর বলে থাকি রোগ দৃষ্টে ওষুধ দেওয়া, সেটা যদিও আদৌ ঠিক নয়, তারপরও আমরা অনেক সময় হয়তো প্রয়োগের সুবিধার্থে আমরা বলি অথবা বই পুস্তকে আমরা পড়তে থাকি। কিন্তু মনে রাখবেন, হোমিওপ্যাথিক লক্ষণের ভিত্তিতে ওষুধগুলো প্রয়োগ করা উচিত। লক্ষণের ভিত্তিতে ওষুধের সঙ্গে ওষুধের পার্থক্য মনে রাখলেই প্রয়োগ করতে আমাদের সুবিধা হয়। এখন চলে আসি কি কি রোগে আমরা সেটা ব্যবহার করতে পারি। অর্থাৎ যেমন কেউ প্রেমঘটিত ব্যাপারে যদি ব্যর্থতা থাকে অথবা বিবাহিত জীবনে সংকট থাকে, তাহলে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি তুলনা করতে পারি? আমরা ইগনেশিয়ার সঙ্গে তুলনা করতে পারি। ইগনেশিয়া মুখের কথা প্রকাশ করে না, কিন্তু অ্যাসিড পসে মুখের কথা প্রকাশ করে। যারা প্রকাশ করে দীর্ঘদিন ভুগে থাকে এবং সেই রোগের কারণে অনেকগুলো রোগ হতে পারে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে বহুমূত্র রোগও যদি এই কারণে হয়ে থাকে, তাহলে এই ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে। বহুমূত্রের অনেকগুলো ওষুধ আছে, অর্থাৎ ডায়াবেটিস যদি হয় এই কারণে, তাহলে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। অথবা লক্ষণ ভেদে যদি আমরা ওষুধগুলো নির্ণয় করতে পারি, এই অ্যাসিড পস দিয়েও ডায়াবেটিস ভালো করতে পারেন। শিরপীড়া, মাথায় ব্যথা করা, তারপরে মেমোরির সমস্যা, অর্থাৎ কোনো কিছু মনে না থাকা, হজমের সমস্যা, হজমের কারণে আমরা এই ওষুধ প্রয়োগ করতে। চুল পাকা, চুল পড়া, দেখুন এই জিনিসটা কম ওষুধের ভিতরে পাওয়া যায়। মনে রাখবেন, যারা অর্থাৎ হালকা পাতলা লিক করে বাড়ে, তাদের এই বাড়তির কারণে পরবর্তীতে যদি চুল পাকা অথবা চুল পড়ার কোনো লক্ষণ আপনি পান, অনায়াসে আমরা সেটা প্রয়োগ করতে পারি। তারপরে এই সকল রোগের কারণে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করা যায়। কিন্তু মনে রাখবেন, লক্ষণই আমাদের মূল ভিত্তি। তাহলে চলে আসি আমরা ওষুধটা কিভাবে প্রয়োগ করব। সচরাচর আমি এলএম পদ্ধতিতে প্রয়োগ কথা বলবো। যারা আমার ভিডিও শুনে এই সকল লক্ষণ মনে করে ওষুধ খাবেন, বাজার থেকে বা আমার থেকেও কিনে আপনি M1, M2, M3 বা 4 এই 2 থেকে 4 পাওয়ারের শক্তি দিনে 2 বার করে সেবন করে দেখতে পারেন। যদি কাজ না হয়, তাহলে আর ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। আর যারা ডাক্তারি করেন, 2 শক্তি দিয়েই ওষুধকে পরীক্ষা করে নেবেন রোগীর শরীরে কাজ হচ্ছে কিনা। যদি কাজ হয়, তাহলে প্রয়োগ মাত্রা অথবা প্রয়োগ বাড়াবেন কমাবেন সেটা আপনার উপরে নির্ভর করে। মনে রাখতে হবে, আমাদের এলএম পদ্ধতির সিস্টেমে সবচেয়ে ওষুধে কাজ করে। কাজ না করলে বুঝবেন আপনার ওষুধ সিলেকশনটা হয় নাই, অথবা ডোজ বা মাত্রা জ্ঞানে আপনার কোনো ট্রাভেলস আছে। এদিকে লক্ষ্য রেখেই এলএম পদ্ধতির নতুন পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন। সচেতন পদ্ধতির ওষুধ প্রয়োগ থেকে দূরে থাকবেন ডাক্তার হলো এবং যারা রেগুলার নিয়মিত হোমিওপ্যাথিকে বিশ্বাস করে সেবন করেন। মনে রাখবেন, 1 থেকে 2, 3, 4 ভিতরেই আপনার ওষুধ নির্বাচন অনেক সময় সঠিক হয়ে যায় অথবা ওষুধ নির্মূল হয়ে যায়। সেই সুবাদেই আজকের এই আলোচনা অ্যাসিড পসে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।